আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ওয়ানশট ক্লাসে। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের সপ্তম অধ্যায় অর্থাৎ আমাদের যে সংগঠন সেই চ্যাপ্টারে আমরা এমসিকিউ কমপ্লিট করব। এই ক্লাসগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে করলে তোমার এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এই চ্যাপ্টারের যত ধরনের এমসিকিউ হতে পারে আজকে ক্লাসে আমরা সম্পূর্ণ শেষ করে ফেলবো। সো চলো শুরু করা যাক আজকের লেসন। আমাদের প্রথম যে এমসিকিউটি তা হচ্ছে উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যেমন উপকরণ, ভূমি, শ্রম ও মূলধনের সুষ্ঠু সমন্বয় সাধনের কাজকে কি বলে? আমরা জানি উৎপাদন উপকরণ, ভূমি, শ্রম, মূলধনকে উৎপাদন কাজে নিয়োগ করে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে মূলত আমরা বলে থাকি সংগঠন। মূলত সংগঠনে কি করে থাকে? উৎপাদনে ভূমি, শ্রম, মূলধন এগুলোকে কি করে থাকে যে তোমার সংগঠিত বা একত্র করে থাকে, উৎপাদন কাজে অংশগ্রহণ করিয়ে থাকে। তাহলে আনসার হবে, আনসার হচ্ছে সংগঠন, এই আনসারটা হবে। চলে আসে আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলছে কোন উপকরণটি উৎপাদন কার্য তদারকি করে? দেখো, উৎপাদন কার্য ভূমি, শ্রম, মূলধন এরা কিন্তু উৎপাদন কার্য তদারকি করে না। উৎপাদন কার্য তদারকি করবেই কে? সংগঠক। ঠিক আছে, তাহলে আনসার হবে সংগঠন। ওকে, তারপর এরপরে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে অংশীদারি কারবারে কিভাবে মূলধন সংগ্রহ করা হয়? অংশীদারি কারবার সাধারণত সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন সাধারণ অংশীদারির ক্ষেত্রে। যদি ব্যাংক ব্যবসা হয়, তোমরা যদি অংশীদারি ভিত্তিতে একটা ব্যাংক খুলো, সেক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন হতে পারবে। ওইটাকে আমরা অংশীদারি কারবার বলি। ওইটার মূলধন কিভাবে সংগ্রহ হয়ে থাকে? হ্যাঁ, এটা বলছে। অপশন হচ্ছে যৌথভাবে পুঁজি সরবরাহ করে থাকে, মানে সবাই একত্রে পুঁজি সরবরাহ করে থাকে। ব্যাংক থেকে ঋণপত্র বিক্রয়, ব্যাংক থেকে ঋণপত্র আসলে যৌথ মূলধনী কোম্পানি হতে হয় ঋণপত্র বিক্রির জন্য। তারপর শেয়ার বা ঋণপত্র, শেয়ার তো বিক্রি করতে পারে যৌথ মূলধনী কোম্পানি। তারপর সংরক্ষিত তহবিল, এটা হচ্ছে মূলত কোম্পানির ব্যবসা যেগুলো আছে যৌথ মূলধনী কোম্পানি, তাদের একটা সংরক্ষিত তহবিল থাকে। শেয়ার হোল্ডারদেরকে সব টাকা দিয়ে দেওয়া হয় না, মুনাফার কিছু অংশ রেখে দেওয়া হয়, পরবর্তী বছর যদি লস হয় সেক্ষেত্রে ওই তহবিল থেকে দেওয়ার জন্য সেটাকে সংরক্ষিত তহবিল বলে। সো এটা হবে না, আনসার হচ্ছে কোনটা? তাহলে অংশীদারি কারবার কিভাবে মূলধন সংগ্রহ করে? আনসার হচ্ছে যৌথভাবে মূলধন সংগ্রহ করে। হ্যাঁ, তারা সবাই মিলে মূলধন দিয়ে থাকে। সবাই যে সমান দিবে এমন না, হ্যাঁ সবাই সমানও দিতে পারে, অথবা কেউ কম কেউ বেশি এমন দিতে পারে, আবার কেউ মূলধন একদম সরবরাহ না করে কিন্তু অংশীদার হতে পারে। কথা বোঝা গেছে? এটা মূলত চুক্তি অনুযায়ী হবে কিভাবে তারা মূলধন সংগ্রহ করবে। তাহলে আনসার হচ্ছে 1 নম্বরটা হবে। 4 নম্বর প্রশ্ন, যৌথ মূলধনী কারবারে শেয়ার হোল্ডারদের দায়। যৌথ মূলধনের যে কারবারগুলো আছে সেগুলোতে শেয়ার হোল্ডারদের দায়টা কেমন হয়? যৌথ মূলধনী কারবারে শেয়ার হোল্ডারদের দায় কেমন হয়? মূলত যৌথ মূলধনী কারবারে তুমি শেয়ার ক্রয়ের মাধ্যমে সেই কারবারের অংশীদার হইতে, মানে মালিক হইতে পারবা, বা সে ব্যবসায় তুমি ইনভেস্ট করতে পারবা। সো ব্যবসায়ের মালিক বলা হয় শেয়ার হোল্ডারদেরকে। ওই শেয়ার হোল্ডারটা যেই পরিমাণ সে শেয়ার ক্রয় করতেছে, যত টাকা শেয়ার ক্রয় করতেছে, তার দায় সর্বোচ্চ ততটুকু। কেউ যদি 1000 টাকা শেয়ার ইনভেস্ট করে, অর্থাৎ 1000 টাকার শেয়ার সে ক্রয় করে, তাহলে তার সর্বোচ্চ দায় হবে ওই 1000 টাকার পরিমাণ। হ্যাঁ, তার সর্বোচ্চ লস হলে 1000 টাকায় লস হবে, এটাকে বলা হয় সীমাবদ্ধ দায়। তো বলছে যৌথ মূলধনী কারবারের শেয়ার হোল্ডারদের দায় কেমন? আনসার হবে সীমাবদ্ধ থাকে, অসীম থাকে, সমান থাকে, ঝুঁকিহীন থাকে। আনসার হচ্ছে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যতটুক তুমি শেয়ার কিনবা ততটুক তোমার দায় হইতে পারে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 1 নম্বরটা। এরপর 5 নম্বর প্রশ্ন বলছে অংশীদারি কারবারে সর্বনিম্ন সদস্যর সংখ্যা কতজন? অংশীদারি কারবারে সর্বনিম্ন সদস্য কতজন সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। অংশীদারি কারবার আমরা বলেছি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2 জন, 2 থেকে 20 জন। আর তুমি যদি ব্যাংক ব্যবসা করো তাহলে 2 থেকে 10 জন পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপর বলছে ফরাসি শব্দ আন্ত্রপ্রেনার এর অর্থ, এর বাংলা প্রতিশব্দ কি? হ্যাঁ, বা এটা মূলত এন্টারপ্রেনার শব্দটা এসেছে এই শব্দ থেকে। তো এন্টারপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা, বা যেটাকে আমরা সংগঠক বলতে পারি। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এর বাংলা প্রতিশব্দ হচ্ছে সংগঠক, সংগঠন, ব্যবস্থাপক, মহাব্যবস্থাপক। আনসার হচ্ছে সংগঠক। সংগঠককে আমরা বলি এন্টারপ্রেনার বা উদ্যোক্তা বলে থাকি, কেমন, বা অর্গানাইজারও বলে থাকি। আচ্ছা, তারপর বলেছে 7 নম্বর প্রশ্ন, সংগঠনের মূল লক্ষ্য কি? সংগঠনের মূল লক্ষ্য কি হয়ে থাকে? মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাই করে থাকে বা উৎপাদন কাজ পরিচালনা করে থাকে মুনাফা অর্জনের লক্ষ্যে। তাহলে আনসার হচ্ছে সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। হ্যাঁ, এটা হচ্ছে রাইট আনসার। এরপর বলছে সংগঠক বা উদ্যোক্তাকে বলে ক্যাপিটাল অফ দ্য ইন্ডাস্ট্রি। কারবারের কর্তা বা শিল্পোদ্যোনায়ক বলেছেন কে? এটা হচ্ছে মার্শাল বলেছে। মার্শাল বলেছে যে ক্যাপিটাল অফ দ্য ইন্ডাস্ট্রি বলেছে উদ্যোক্তাকে বা সংগঠককে। হ্যাঁ, তাহলে আনসার হবে মার্শাল হবে।
এর পরবর্তী প্রশ্ন 9 নাম্বার বলছে অংশীদারি কারবারে কতজন সদস্য থাকে। আমরা বলেছি অংশীদারি কারবারে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 20 জন এবং ব্যাংক ব্যবসা খাতে সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ কতজন 50 জন হইতে পারবে। তাহলে আনসার হচ্ছে 2 থেকে অসংখ্য না হবে না, 2 থেকে 50, 2 থেকে 30, 2 থেকে 20। তাহলে আনসার হচ্ছে এটা রাইট আনসার, ঠিক আছে। তার রাইট আনসার হচ্ছে লাস্ট এটা হবে। এরপর 10 নম্বর প্রশ্ন কোন কারবারে সংক্ষিপ্ত নাম কোম্পানি। অবশ্যই যৌথ মূলধনী কারবার, সেটাকে আমরা কোম্পানি ব্যবসা বলে থাকি বা যৌথ মূলধনী ব্যবসা বলে থাকি। হ্যাঁ, তার আনসার হচ্ছে যৌথ মূলধনী কারবার হবে, ঠিক আছে। এ বলতে একটা প্রতিষ্ঠান জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে পুঁজি সংগ্রহ করতে পারে। আচ্ছা, তো বা যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ তাকে আমরা কি বলি। মনে রাখবা কোম্পানি ব্যবসা বা যৌথ মূলধন ব্যবসা দুই ধরনের, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড, একটা হচ্ছে পাবলিক লিমিটেড। প্রাইভেট লিমিটেডের মধ্যে সর্বনিম্ন হচ্ছে 2 জন আর সর্বোচ্চ 50 জন হতে পারে প্রাইভেট লিমিটেডের মধ্যে। আর পাবলিক লিমিটেড কোম্পানি খাতে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ হচ্ছে অসংখ্য হইতে পারে, শেয়ারের সংখ্যা যত হয় তত। অর্থাৎ তুমি বলতে পারো যে কোটি কোটি এটা শেয়ার হইতে পারে, কোটি কোটি এটার পার্টনার হইতে পারে বা এটার শেয়ার হোল্ডার হইতে পারে বা মালিক হইতে পারে। তাহলে প্রাইভেট হচ্ছে 2 থেকে 50 আর পাবলিক হচ্ছে 7 থেকে সর্বোচ্চ মানে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানে যে কোম্পানিটা বলছে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন বলছে, সর্বোচ্চ শেয়ার সংখ্যাটা সীমাবদ্ধ, তাহলে সেটা অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি। হ্যাঁ, প্রাইভেট লিমিটেড বলতে পারবে না। তাহলে আনসার হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি হবে। পরবর্তী কোশ্চেন বলছে এনজিও এর পুনরূপ। আমরা সবাই জানি এনজিও এর পুনরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, তাহলে আনসার হবে 3 নাম্বারটা। বানানগুলো খেয়াল রাখবা এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে। তারপর হচ্ছে সরকারের নীতি আদর্শের প্রতিফলন ঘটে তবে স্বাধীন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয় কোন ধরনের প্রতিষ্ঠান। এগুলোকে আমরা মূলত বলে থাকি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, যেগুলো মূলত একটা সরকার জনগণের উদ্দেশ্যেই করে, তবে একটা কোর্টের আদেশ বলে। হ্যাঁ, নিজস্ব পরিচালনা, নিজস্ব একটা সবকিছু নিজে এখানে কি করতে পারে যে সিদ্ধান্ত নিতে পারে। সরকার চেঞ্জ হলে এই ধরনের প্রতিষ্ঠানে কোনো চেঞ্জ হয় না বা এই ধরনের প্রতিষ্ঠান নিজের মতো করে চলতে পারে, সেটাকে আমরা বলি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান। আর কিছু প্রতিষ্ঠান আছে সরকারি রাষ্ট্রীয় ব্যবসা, সেটা সরকার সবকিছু পরিচালনা করে থাকে। আর স্বায়ত্ত শাসিত হচ্ছে নিজের মতো করে সে নিজেই করবে পরিচালনা। হ্যাঁ, এটাকে আমরা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান বলি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে মূলত স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে বা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করে, এটা আইন বলে প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে সংগঠন হিসেবে এনজিও এর ভূমিকা কি। শিল্প কারখানা পরিদর্শন করা। এনজিওর কাজ শিল্প কারখানা পরিদর্শন করা নয়। উচ্চ মাধ্যমিক স্তরে জেন্ডার বৈষম্য বিলোপ করা না, এটা এক ধরনের হইতে পারে, তবে আরো অ্যাপ্রোপ্রিয়েট আমরা আনসার পাই কিনা দেখি। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, তার বলছে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। তো আনসার হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা। এই ক্ষেত্রে অনেক বেশি এনজিও কাজ করে থাকে, আর এগুলো হচ্ছে দেশের সরকার করে থাকে। এনজিও অনেক সময় সচেতনতা সৃষ্টি করে থাকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য। হ্যাঁ, বা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের পাঠানোর জন্য, এই ধরনের আমরা বলতে পারি। হ্যাঁ, এর বলছে যৌথ মূলধনী কারবার। 15 নম্বর প্রশ্ন, যৌথ মূলধনী কারবারের প্রকৃত মালিক কে। যৌথ মূলধনী কারবারে হচ্ছে যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনে, তারাই হচ্ছে মূলত প্রকৃত মালিক। হ্যাঁ, তার আনসার হবে কি শেয়ার ক্রেতারা বা শেয়ার হোল্ডাররা হচ্ছে প্রকৃত মালিক। এর প্রশ্ন, মূলধন সরবরাহ না করেও কোনো ব্যক্তি অংশীদারি কারবারের সদস্য হতে হলে কিসের প্রয়োজন হয়। মনে করো তুমি একজন অংশীদারি কারবারের সদস্য হবা, তবে তুমি মূলধন বিনিয়োগ করবে না, তাহলে তোমাকে কি হইতে হবে বা কিভাবে করতে পারবা। এক হচ্ছে দক্ষতার মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে, সুনামের মাধ্যমে, অংশীদারদের সম্মতির মাধ্যমে। আনসার হচ্ছে অংশীদারদের সম্মতি থাকতে হবে। সব অংশীদার যদি বলে যে হ্যাঁ সে কোনো ইনভেস্ট করবে না, জাস্ট সে কি করবে কাজ করবে, বা সে ইনভেস্ট না করে কি হবে সেই অংশীদার হবে আমাদের, তাহলে সবাই যদি সম্মতি হয় তাহলে সেও পার্টনার হইতে পারে। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 4 নম্বরটা। পরবর্তী কোয়েশ্চেন, বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বাংলাদেশের সর্ববৃহৎ কোনটা। সেটা হচ্ছে ব্র্যাক। এটা পুরো বিশ্বে মানে সবচেয়ে বড় হচ্ছে কি এনজিও, সেটা হচ্ছে ব্র্যাক, বাংলাদেশের সবচেয়ে বড়। হ্যাঁ, তার আনসার হবে ব্র্যাক হবে। তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন। প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে। হ্যাঁ, তা আমরা জানি প্রাইভেট লিমিটেড হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কয়জন 50 জন, আমরা আগে বলেছি। তার আনসার হবে কি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ হচ্ছে 50 জন। এ বলছে নিচের উদ্দীপক পড়া এবং 23 এবং 23 নম্বর প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, বলছে XYZ মিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান সরকারের কাছে এই মর্মে নিবন্ধিত করে যে তাদের প্রতিষ্ঠানে 50 জনের বেশি সদস্য নিতে পারবে না এবং কোম্পানির শেয়ার বিক্রি করতে পারবে না।
তাহলে কোম্পানি যদি শেয়ার বিক্রি করতে পারবে না বলছে এবং 50 জনের মধ্যেই থাকবে বলছে, তাহলে নিজে এটা কোন ধরনের প্রতিষ্ঠান হবে? হ্যাঁ, তাহলে সেটা হবে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেহেতু তারা নিজেদের মধ্যে মানে ওই 50 জন ছাড়া আর কেউ শেয়ার বাইরে বিক্রি করতে পারবে না। এবং সদস্য সংখ্যা আমাদেরকে বলে দিচ্ছে যে নিবন্ধিত হয়েছে, আচ্ছা হ্যাঁ নিবন্ধিত হয়েছে এবং সেটা এর বেশি সদস্য হইতে পারবে না 50 জন। তাহলে আমরা বুঝতে পারতেছি যদি শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বলতো, সর্বনিম্ন 7 জন বলতো, তাহলে আমরা বলতে পারতাম যে না এটা হচ্ছে পাবলিক লিমিটেড। কিন্তু এটা হবে কি প্রাইভেট, যেহেতু সদস্য সংখ্যা 50 জন, হ্যাঁ, এবং জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারবে না। তার বলছে সমবায় প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য, সমবায় যে সংগঠনগুলো থাকে সবাই সমমনা সমপেশার কিছু লোক একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ব্যবসা করে সেটাকে মূলত আমরা সমবায় ব্যবসা বলছি। তো এই সমবায় ব্যবসায়ের বলছে সমবায় প্রতিষ্ঠানের প্রধান বৈশিষ্ট্য কি? সাম্যের নীতি, গণতান্ত্রিক পরিচালনা, দায়িত্বশীলতা, তারপর হচ্ছে অর্থনৈতিক উন্নতি। আচ্ছা হচ্ছে সাম্যের নীতি, সবাই সমান অধিকার থাকে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তারা সবাই সমান ভোট অধিকার দিয়ে থাকে, সবকিছুর ক্ষেত্রে সবাই সমান মূলধন দিয়ে থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় সমবায় কারবার বা সমবায় ব্যবসা। সবাই সমমনা সমব্যবসার কিছু লোক একত্রিত এই ধরনের ব্যবসা করে থাকে। একটি পাবলিক লিমিটেড কোম্পানির কতজন সদস্য থাকে? পাবলিক লিমিটেড কোম্পানি বলছে, নট প্রাইভেট। পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ হচ্ছে অসংখ্য, 7 থেকে অসংখ্য, তাই না? এটা হবে রাইট আনসার। ওকে, তারপর হচ্ছে সকলের সমান অধিকার, দায়িত্ব অংশীদার ভিত্তিতে অংশীদারিত্বের ভিত্তিতে হয় কোন ধরনের সংগঠন? দেখো সবাই সমান অধিকার বলছে, সবার সমান দায়িত্ব বলছে, তাহলে কোনটা হবে? আচ্ছা হচ্ছে সমবায় সংগঠন হবে। কেমন? এখানে যদি জাস্ট বলতো সকলে মানে কি সমান অধিকার যদি না বলতো, সমান দায়িত্ব যদি না বলতো, যা সবাই মিলে একটা অংশীদারি ব্যবসা করতেছে, সেক্ষেত্রে মানে অংশীদারি ব্যবসা আর সমবায়ের মধ্যে পার্থক্য হচ্ছে অংশীদারির ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে এমন না, সবার সমান দায়িত্ব থাকবে এমন না, হ্যাঁ, কয়েকজন মিলে করতে পারে। কিন্তু সমবায়ের ক্ষেত্রে এরকম না, সমবায়ের ক্ষেত্রে সবাইকে সমান অধিকার হইতে হবে, সবার সমান অধিকার থাকবে, সবার সমান কি করবে মূলধন বিনিয়োগ করবে, সবার দায়িত্ব সমান থাকবে, এটাকে আমরা সমবায় সংগঠন বলি। আচ্ছা, এরপর বলছে উদ্যোক্তার কার্যাবলী হলো, উদ্যোক্তা মানে যারা এন্টারপ্রেনার তাদের কি কি কাজ থাকে? উদ্যোক্তার কার্যাবলীগুলোকে 1 উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন এবং নীতি গ্রহণ বলতে পারি আমরা, উৎপাদনের মধ্যে সমন্বয় সাধন এটাও বলতে পারি, ঝুঁকি বহন এবং আয় বন্টন এটাও আমরা বলতে পারি। তাহলে আসতে হবে 1, 2, 3, সবগুলো কিন্তু উৎপাদক করে থাকে। এরপর 24 নম্বর প্রশ্ন বলছে সংগঠনের কাজ কি? ঝুঁকি গ্রহণ করা এটা ঠিক আছে, মূলধন সংগ্রহ করা তাও ঠিক আছে, আইন প্রণয়ন এটাও ঠিক আছে, ব্যবসা ওই ব্যবসার আইনগুলো প্রণয়ন করে থাকে তারা। হ্যাঁ, আসতে হবে 1, 2, 3, তিনটাই আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে অংশীদারি কারবারের অসুবিধা কি? অংশীদারি কারবারে কি কি অসুবিধা আমাদের ফেস করতে হয়? 1 সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। অংশীদার যেহেতু অনেকজন থাকে, অনেকজনের মধ্যে অনেক মতানৈক্য, অনেক সময় মত বিরোধ থাকতে পারে, তাহলে সিদ্ধান্ত গ্রহণ অনেক সময় প্রবলেম ফেস হইতে পারে। 2 নম্বর স্থায়িত্ব কম, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের স্থায়িত্ব কম। হ্যাঁ, এটাও একটা অসুবিধা, কারণ এই ধরনের ব্যবসা কোনো নিবন্ধন থাকে না, ঠিক আছে, কোনো আইনগত ভিত্তি থাকে না, সেজন্য। বিশ্বাস এবং আস্থার অভাব, বিশ্বাস এবং আস্থার অভাব, হ্যাঁ, অংশীদারদের মধ্যে অনেক সময় বিশ্বাস এবং আস্থার অভাব হইতে পারে, ক্রিয়েট হইতে পারে, এটা আমরা বলতে পারি। তাহলে আস্থা হচ্ছে 1, 2, 3, তিনটাই হবে। এরপর 26 নম্বর প্রশ্ন বলছে ফার্মের উৎপাদনের ক্ষেত্রে সংগঠক কি হিসাবে কাজ করে? বলছে ফার্মের উৎপাদনের ক্ষেত্রে সংগঠক কি হিসেবে কাজ করে? সংগঠক কি হিসেবে কাজ করে ফার্ম উৎপাদনের ক্ষেত্রে? উৎপাদন আবশ্যকীয় উপকরণ, উৎপাদনের জন্য অবশ্যই সংগঠক লাগবে, সংগঠন ছাড়া তো উৎপাদন হবে না। 2 নম্বর উৎপাদন পরিকল্পনাকারী, এটাও বলতে পারো তুমি। উপকরণ সংগ্রহকারী, এটাও বলতে পারো। হ্যাঁ, আনসার তিনটাই আমরা বলতে পারি। পরবর্তী কোশ্চেন বলছে এক মালিকানা কারবারের সুবিধা। এক মালিকানা কারবারে কি কি সুবিধা থাকে? এক মালিকানা কারবারের সুবিধা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, হ্যাঁ, সুষ্ঠু ব্যবস্থাপনা, তাও বলতে পারি। ঋণ সুবিধা, না ঋণের সুবিধা যে পাবো এমন না অংশীদার কারবারের ক্ষেত্রে, তবে প্রথম দুটো ঠিক আছে, রাইট আনসার। তাহলে আনসার 1 ও 2 বলতে পারি। 3 নাম্বারটা একদম যে অ্যাপ্রোপ্রিয়েট এমন না, তাহলে আনসার 1 ও 2 বলবো। 28 নম্বর প্রশ্ন বলছে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য হলো, এক মালিকানা কারবারে কি কি বৈশিষ্ট্য আছে? 1 অধিক মূলধন, না এক মালিকানা কারবারে তো অধিক মূলধন থাকে না, মূলধন হয় কম, একজন টাকা দেয় সেজন্য। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, হ্যাঁ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে মালিক শ্রমিক সুসম্পর্ক, এটাও ঠিক আছে। তাহলে আসতে হবে 2 এবং 3। পরবর্তী কোশ্চেন পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। পাবলিক লিমিটেড কোম্পানি বলছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য শেয়ার হস্তান্তর করতে পারে, ঠিক আছে পারে। সর্বনিম্ন সদস্য 2 জন, না সর্বনিম্ন 7 জন হইতে হবে পাবলিকের ক্ষেত্রে। প্রাইভেটের ক্ষেত্রে 2 জন, পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন কত হতে 7 হইতে হবে। এটি একটি যৌথ মূলধনী কারবার, হ্যাঁ এটা ঠিক আছে, যৌথ মূলধনী কারবার এটা ঠিক আছে। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে 1 ও 3 হবে। পরবর্তী কোশ্চেন বলছে মিসেস আয়েশা একটি হস্তশিল্প কারখানার মালিক। আচ্ছা, একক মালিকানাই হিসেবে মিসেস আয়েশা ব্যবসায়িক
সুবিধা। আচ্ছা, সুবিধা কি কি? এক মালিকানা হিসাবে এক মালিকানা প্রতিষ্ঠান কি কি সুবিধা পেতে পারে? গঠন প্রক্রিয়া সহজ, ঠিক আছে, গঠন প্রক্রিয়া সহজ। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এটাও ঠিক আছে। মূলধন সংগ্রহ সুবিধা, না মূলধন সংগ্রহের সুবিধা নাই, কারণ হচ্ছে এক মালিকানা কারবারে মনে রাখবা মূলধন থাকে কম, কারণ একজন মূলধন দিয়ে থাকে, একজন ব্যবসাটা করে থাকে, সে কারণে। তাহলে আনসার হবে 1 নম্বরটা। এর বলছে 31 নম্বর, যৌথ মূলধনী কারবারে মূলধন সংগ্রহের উপায়। যৌথ মূলধনী কারবারে মূলধন সংগ্রহের উপায়গুলো কি? 1, শেয়ার বিক্রি থেকে মূলধন পাই যৌথ মূলধনী কারবারে, হ্যাঁ ঠিক আছে। ঋণপত্র বিক্রি থেকে মূলধন পাই, এটাও বলতে পারি। তারপর হচ্ছে ঋণ গ্রহণ থেকে, এটাও বলতে পারি। সব জায়গা থেকে কিন্তু আমরা এই 3টা জায়গা থেকে টাকা আসতে পারে যৌথ মূলধনী কোম্পানিতে। তাহলে আনসার হচ্ছে 1, 2, 3 তিনটাই হবে। পরবর্তী কোয়েশ্চেন বলছে, মোহনপুর গ্রামে দরিদ্র কৃষকরা এসো করি সংগঠনের মাধ্যমে নিজেদের জমি একত্রে চাষাবাদ শুরু করে। পারস্পরিক সহযোগিতায় এই সংগঠনের ভিত্তি। এখানে মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপর উদ্দীপকে কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে? অবশ্যই কি সমবায় সংগঠন, ঠিক আছে, সবাই সমানাধিকার, সবাই সাম্যের নীতি, ঠিক আছে। তার বলছে এই ধরনের সংগঠনের ক্ষেত্রে কি হয়? কাজের প্রতি আগ্রহ থাকে, হ্যাঁ বলতে পারো, কাজের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়, সবাই মিলে একত্রে কাজ করে থাকে। দালাল ফরিয়াদের দৌরত্বের অভাব অবসান ঘটে, হ্যাঁ ঠিক আছে, যারা মধ্যস্থকারী থাকে, ফরিয়া ব্যবসায়ী থাকে, দালাল থাকে, তাদের দৌরত্ব কমে যায় এক্ষেত্রে। তারা সবাই মিলে একত্রে পণ্যগুলো সেল করে, সেজন্য। পর্যাপ্ত মূলধনের যোগান দেওয়া যায় না, পর্যাপ্ত মূলধনের যোগান বলা যায় না, কারণ আসলে এই ধরনের সংগঠনগুলো করে থাকে যাদের টাকা পয়সা কম, বা দেখতে বলা যায় যে সবাই যেহেতু সমানভাবে মূলধন বিনিয়োগ করে, তো কেউ যদি একটু বড় লোক হয় বা টাকা পয়সা বেশি থাকে, সে চাইলে বেশি ইনভেস্ট করতে পারবে না, অন্যদের থেকেও তো সে সামর্থ্য থাকতে হবে। সে কারণে হচ্ছে মূলত এই ধরনের ব্যবসায় পর্যাপ্ত মূলধন থাকবে এরকম বলা যেতে পারে না, বা নাও থাকতে পারে, হ্যাঁ। তাহলে আনসার আমরা 1 ও 2 বলতে পারি। এরপর আসো 34-35 নম্বর প্রশ্ন উত্তর দিব। রাহুল, আসিফ ও বাপ্পি মিলে একটি মৎস্য খামার স্থাপন করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে তারা খামারটি গড়ে তোলেন। তাদের নিজেদের মূলধনের অনুপাত লাভ ক্ষতি ভাগ করে নেয়। আচ্ছা, তাদের মূলধন অনুপাতে যে যেভাবে মূলধন দিচ্ছে সে অনুযায়ী তারা লাভ ক্ষতি ভাগ করে নেয়। প্রশ্ন বলছে রাহুল, আসিফ এবং বাপ্পি কোন ধরনের সংগঠন গড়ে তুলেছে? হচ্ছে অংশীদারি সংগঠন, আমরা সবাই বুঝতে পারতেছি না, অংশীদারি সংগঠন। তারপর হচ্ছে এরূপ কারবারের অসুবিধা বলছে, সুবিধা না, অসুবিধা কি? সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, হ্যাঁ ঠিক আছে। স্থায়িত্ব কম, এটাও ঠিক আছে। স্থানান্তরযোগ্য, এটাকে স্থানান্তর করা যায় কিনা এই ধরনের ব্যবসায় অসুবিধার ক্ষেত্রে? তাহলে এটা অসুবিধার ক্ষেত্রে পড়ে না, এই দুটো ঠিক আছে, এই দুটো ঠিক আছে। স্থানান্তরযোগ্য এটা অসুবিধার মধ্যে পড়ে না, হ্যাঁ। তাহলে আনসার হবে 1 ও 2। এরপর আমরা বলতে পারি উদ্দীপক পড়া এবং হচ্ছে 36-37 নম্বর বিখ্যাত ব্যাংক এক্স, বাংলাদেশে একটি বিখ্যাত ব্যাংক হচ্ছে এক্স, উক্ত ব্যাংকের নিজস্ব মূলধনের সাথে জনগণ থেকে শেয়ার বিক্রির মাধ্যমে গৃহীত মূলধন যুক্ত হয়ে একটি শক্তিশালী আর্থিক ভিত্তির উপর বর্তমানে ব্যাংকটি কার্যক্রম পরিচালনা করছে। তারপর উদ্দীপকে এক্স কোন ধরনের সংগঠন বলছে? অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি, যেহেতু শেয়ার বিক্রি করছে জনগণের কাছে, সেজন্য আমরা বলতে পারি। তারপর এরূপ সংগঠনের ক্ষেত্রে, মানে পাবলিক কোম্পানির সংগঠনের ক্ষেত্রে কি হয়? 1 নম্বর বলছে যে ব্যবসায়িক তথ্য গোপন থাকে না। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কিন্তু প্রতি বছরেই তোমার তথ্যগুলো প্রকাশ করতে হয়, কি পরিমাণ সম্পদ আছে, দায় আছে, সব প্রকাশ করতে হয়, হ্যাঁ, আর্থিক বিবরণীর মাধ্যমে, যাতে শেয়ার হোল্ডাররা দেখতে পারে, যাতে অন্যান্য যারা ইন্টারেস্টেড থাকে শেয়ার কিনতে তারা যেন দেখতে পারে, সরকার যেন দেখতে পারে, অডিট ফার্মগুলো যেন অডিট যারা করে সরকারের তারা যেন দেখতে পারে, জনগণের পূর্ণ আস্থা থাকে, আস্থা থাকবে জনগণের, গণতান্ত্রিক পরিচালনা, এটা ঠিক আছে। তাহলে ব্যবসায় তথ্য গোপন থাকে না, এটা হবে না। তাহলে 1 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর রাইট আছে হবে। এরপর হচ্ছে ক এবং খ দুটি ব্যবসায় প্রতিষ্ঠান। আচ্ছা, ক প্রতিষ্ঠানটি পারস্পরিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তার মানে অংশীদার ব্যবসা। আর খ 2 নম্বর যে প্রতিষ্ঠানটা, খ প্রতিষ্ঠানটি বাজারে শেয়ার হস্তান্তরের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, তার মানে যৌথ মূলধনী কোম্পানি, পাবলিক লিমিটেড বলতে পারো। তারপর হচ্ছে ক কোন ধরনের ব্যবসা? অবশ্যই কি অংশীদারের ব্যবসা হবে। এর বলছে 2 নম্বরটা ক এবং খ ব্যবসা প্রতিষ্ঠানের পার্থক্য যথাক্রমে। দেখো ক এবং খ বলছে, ক মানে হচ্ছে অংশীদারি এবং খ মানে কি যৌথ মূলধনী। তার বলছে ন্যূনতম সদস্য 2 জন, হ্যাঁ, ক এর মধ্যে অংশীদারের মধ্যে সর্বনিম্ন 2 জন হয়, আর যৌথ মূলধনীর ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন হয়, এটা ঠিক আছে, রাইট আনসার। 1 নম্বরটা ঠিক আছে, 1 নম্বরটা আমরা বলতে পারি, 1 নম্বরটা রাইট। এরপর আমরা বলতে পারি পর্যাপ্ত বা অপর্যাপ্ত মূলধন। আগে বলি পর্যাপ্ত মূলধন পাওয়া যায় কিনা অংশীদারিতে? উত্তর হচ্ছে না, পর্যাপ্ত মূলধন বেশি থাকে না, যৌথ মূলধনিতে বেশি মূলধন থাকে, বুঝছো। অপর্যাপ্ত মূলধন এটা তো হবে না, যৌথ মূলধনিতে ভালো মূলধন থাকে, তাহলে এটা ক্রস, এটা হবে না, হ্যাঁ। তারপর স্থায়িত্ব কম, হ্যাঁ ঠিক আছে, অংশীদারিতে স্থায়িত্ব কম, যৌথ মূলধনিতে স্থায়িত্ব বেশি, এটা ঠিক আছে। তাহলে 1 কি হবে? 3 হবে আনসার কি হবে? এটার 1 ও 3, ঠিক আছে।
একত্রিন হবে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা চ্যাপ্টার 7, হ্যাঁ, আমরা চ্যাপ্টার 7 শেষ করলাম আজকের ক্লাসে। যারা যারা এই ক্লাসটা করে বা যাদের ভালো লাগছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর পড়ালেখা পেজে থাকলে অবশ্যই ফলো করে রাখবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও আমাদের পেজে মেসেজ দাও, আমাদের পেজে অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিতে পারো, আমাদের হেল্পলাইন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর যারা আমাদের অফলাইনে পড়তে চাচ্ছ, চট্টগ্রাম চকবাজার শিক্ষার্থী আছে, তোমরা কিন্তু আমাদের অফলাইনে যুক্ত হতে পারো। আমাদের প্রাইভেট ব্যাচ আছে ইকোনমিক্সের, অথবা তোমরা যদি চাও সকল বিষয় পড়তে, তাও কিন্তু আমাদের ব্যাচ আছে অফলাইনে এবং অনলাইনে দুই জায়গাতে। সো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই পড়ালেখার সাথে থাকো। আসসালামু আলাইকুম।